সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা সবাই জানি জাপান বাংলাদেশের একমাত্র বন্ধু দেশ যারা কখনো এর প্রতিদান চায়নি। জি হ্যাঁ, বাংলাদেশকে সমর্থন তো অনেক দেশই দিয়েছে, কিন্তু নিঃশর্তভাবে সাহায্য কোনো দেশ করেনি যেটি করেছে জাপান। এটি শুধু এখন না, স্বাধীনতার পর থেকেই জাপান বাংলাদেশকে নিঃশর্তভাবে সাহায্য দিয়ে এসেছে। কিন্তু বাংলাদেশ জাপানের সেই সম্পর্ক আজ মনে হয় চির ধরার পথে, আর সেটি হয়েছে ইউনূস মেদিকে। জি হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে শুধু তাই না, সকল ক্ষেত্রে জাপানের অবদান যে কতটা বিশাল আপনারা কল্পনাও করতে পারবেন না। এই যে বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়ন, এর পেছনে পরিকল্পনা কিন্তু জাপানের। জাপান বাংলাদেশকে শুধু পরিকল্পনাই দেয়নি, আর্থিকভাবে সাহায্য করেছে, কখনো কখনো সরাসরি নিজেরাই করে দিয়েছে। মেট্রো রেল তো তার জ্বলন্ত উদাহরণ। মেট্রো রেলকে আমরা চোখে দেখতে পাই, কিন্তু এছাড়াও অনেক ব্রিজ, কালভার্ট আছে যা আমাদের চোখে পড়ে না, কিন্তু সেগুলো করে দিয়েছে জাপান, তাও অনেক কম খরচে এবং রেকর্ড সময়ে। এছাড়াও বাংলাদেশের কৃষির যে আজকে যে রেভলিউশন ঘটেছে, এর পেছনে পরিকল্পনা কিন্তু জাপানের। জাপান এর পেছনে কিভাবে যে কাজ করেছে আপনারা না দেখলে কখনো বিশ্বাস করবেন না। চাকরির সুবাদে আমার এই ক্ষেত্রে কিছুটা জানাশোনা আছে। আমি কখনো কখনো এসব সেমিনারে যোগ দিয়েছি, ট্রেনিং সেন্টারে যোগ দিয়েছি। সেখানে আমি দেখেছি জাপান কিভাবে প্রযুক্তিগতভাবে বাংলাদেশের কৃষিকে উন্নয়নে সহায়তা করেছে। তারা এর জন্য টাকা দিয়েছে, জ্ঞান দিয়েছে, ট্রেনিং দিয়েছে, কি দেয়নি। যে জাপান সুখ দুঃখ ভালো মন্দ যাই হোক না কেন সবসময় বাংলাদেশের পাশে থেকেছে, যে সরকারই আসুক না কেন, সামরিক গণতান্ত্রিক যেই হোক না কেন, সবসময় বাংলাদেশের জনগণের পাশে থেকেছে, সেই জাপান কেন হঠাৎ এখন বেঁকে বসেছে? সেই জাপান কেন বাংলাদেশ থেকে দূরে সরে যাচ্ছে? আসলে আজ বণিক বার্তায় একটি গুরুত্বপূর্ণ নিউজ ছাপা হয়, সেটিও তাদের ফ্রন্ট পেজে। সেই নিউজের শিরোনাম ছিল, অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে চুক্তি করতে আগ্রহী নয় জাপানি কনসোর্টিয়াম। প্রাথমিকভাবে নিউজটি আপনার কাছে একটু কনফিউজিং মনে হতে পারে, কিন্তু আপনি যদি ভিতরে ডিটেলস পড়েন তাহলে সবকিছু আপনার সামনে পরিষ্কার হয়ে যাবে। আসলে ঘটনা হচ্ছে, আপনারা তো জানেন বাংলাদেশের যে বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণ হয়েছে সেটি এখন চালুর জন্য প্রস্তুত। আসলে এটি আওয়ামী লীগ সরকারের যে কয়েকটি উন্নয়ন প্রকল্প আছে তার মধ্যে অন্যতম একটি প্রকল্প। সত্যি কথা বলতে এই প্রকল্পটি নিয়ে ব্যক্তিগতভাবে আমি অনেক খুশি ছিলাম, কারণ সত্যিকার অর্থে কয়েকবার আমার বাইরে যাবার আসার সুযোগ হয়েছে। তো আমি যখন বাইরে গিয়েছি এবং এসেছি, তখন যে জিনিসটা আমাকে সবচেয়ে কষ্ট দিয়েছে সেটি হচ্ছে বাংলাদেশের বিমানবন্দর। বাংলাদেশের বিমানবন্দরের যে সক্ষমতা আর দুরবস্থা, আর বাইরের দেশে যখন মাটিতে পা ফেলে তাদের বিমানবন্দর দেখেছি, তখন আমার কাছে একজন বাংলাদেশি হিসেবে সত্যি অনেক লজ্জা লেগেছে। ছোট বড়র ব্যাপার না, আমি অনেক ছোট বিমানবন্দরেও গিয়েছি। বালির মতো ছোট্ট জায়গার যেটি একটি প্রদেশ, সেখানকার বিমানবন্দরেও আমি গিয়েছি। তাদের যে ব্যবস্থাপনা, তাদের যে আপ্যায়ন, তাদের যে বিমানবন্দরের যে ফ্যাসিলিটিস, তা বাংলাদেশের চেয়েও অনেক উন্নত। তো এই জিনিসটি যখন করা হয়, বাংলাদেশের একটি আধুনিক বিমানবন্দর টার্মিনালের যখন ঘোষণা দেওয়া হয়, তখন ব্যক্তিগতভাবে আমি অনেক খুশি হয়েছি। কারণ সবসময় মনে রাখবেন, যে কোনো দেশের একটি বিমানবন্দর হচ্ছে ওই দেশের প্রবেশদ্বার, আর ওই প্রবেশদ্বারের ব্যবস্থা কেমন সেটি দেখেই বিদেশি বা মানুষের মনে এক ধরনের পার্সপেক্টিভ তৈরি হয় ওই দেশকে নিয়ে। তো বাংলাদেশের বিমানবন্দরে যখন মানুষ পা রাখে, তখনই তারা বুঝে যায় বাংলাদেশের অবস্থাটা কী। কারণ এখানে এত বেশি অব্যবস্থাপনা ছিল, ফ্যাসিলিটিস এত কম ছিল যে না বললে যারা গিয়েছেন তারা তো জানেন, যারা যাননি তারা কখনো বিশ্বাস করবেন না, এত নিম্নমানের। তো এই তৃতীয় টার্মিনালের নির্মাণ কাজ পায় হচ্ছে জাপানি প্রতিষ্ঠান। নির্মাণ কাজ পায় না, সত্যিকার অর্থে এই নির্মাণটি করে দেয় হচ্ছে জাপানি সরকার, পুরো অর্থায়ন করে হচ্ছে জাপান। এর জন্য খরচ হয় 21,000 কোটি টাকার বেশি। আওয়ামী লীগ সরকারের আমলে মোটামুটি এর কাজ শেষ হয়ে গিয়েছিল, শুধু চালু হওয়া বাকি ছিল। আর এই যে পুরো ব্যবস্থাপনা, বাংলাদেশের যে বিমান কর্তৃপক্ষ আছে তাদের অনেক অভিযোগ। তো এইসব অভিযোগ থেকে বাঁচার জন্য বাংলাদেশকে সত্যিকার অর্থে একটি আন্তর্জাতিক বিমান বা বিমানবন্দর তৈরি করার জন্য ব্যবস্থাপনার দিক থেকে, সুযোগ সুবিধার দিক থেকে এই
কাজটি দেওয়ার কথা ছিল হচ্ছে একটি বেসরকারি কোম্পানিকে, আর সেটি হচ্ছে একটি জাপানি কোম্পানি। মোটামুটি সবকিছু কথাবার্তা ছিল, এখন শুধু চুক্তি করা বাকি ছিল। কিন্তু এখন সেই জাপানি কোম্পানি বেঁকে বসেছে যে বাংলাদেশ সরকারের সাথে চুক্তি করবে না। আসলে ঘটনা হচ্ছে, অন্তর্বর্তী সরকার ক্ষমতা নিয়েই এই 3rd টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডেলিং এর কাজ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেয়। অন্তর্বর্তী সরকারের এই সিদ্ধান্ত জাপানি কনসোর্টিয়ামকে ক্ষুব্ধ করে। তাদের কথা হচ্ছে, প্রতিশ্রুতি ভঙ্গ করেছে বাংলাদেশ সরকার, কারণ এই টার্মিনালের সম্পূর্ণ কাজ পাবার কথা ছিল তাদের, তাই তারা এখন চুক্তি করতে চাচ্ছে না। আর এদিকে সরকার ঘোষণা দিয়েছে ফেব্রুয়ারিতে নির্বাচনের, তাই কোম্পানি চাচ্ছে এই সরকারের সাথে কোনো ধরনের চুক্তিতেই তারা আর যাবে না। নতুন সরকার আসবে, নতুন সরকারের সাথে আলোচনা করবে, নির্বাচিত সরকারের সাথে তাদের নেগোসিয়েশনের মাধ্যমে তারা নতুন করে চুক্তি করবে। এই হচ্ছে বর্তমান অবস্থা। মানে ইউনুস ম্যাজিকে অন্যান্য দেশের ভিসা তো বাতিল হয়েছেই, বিনিয়োগ তো এখন পর্যন্ত এক টাকা আসেওনি। আগের সরকারের আমলের যে চুক্তিগুলো ছিল, যে বিদেশি বিনিয়োগগুলো ছিল, যে কাজগুলো ছিল, সেগুলো এখন বন্ধ হয়ে যাচ্ছে। এই হচ্ছে ইউনুস ম্যাজিক। এখন সরকার বলছে G2G ভিত্তিতে জাপানের সঙ্গে আমাদের আলাপ হচ্ছে, সর্বশেষ দিন 10 আগেও তাদের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে, এখন তাদের সর্বশেষ অবস্থা জানার জন্য অপেক্ষায় আছি, জবাব পাওয়ার পর বুঝতে পারবো যে চুক্তিটা আমরা করতে পারবো। এই হচ্ছে সরকারের অবস্থা, এই হচ্ছে ইউনুস ম্যাজিক। বিশ্বাস করুন, আমি একটু আশ্চর্য হইনি, কারণ আমি জানি এমনই হবে। এই সরকারের যখন 1 মাস পূর্তি হয়, তখন আমি একটি ডিটেলস ভিডিও বানিয়েছিলাম কেন এই সরকার ব্যর্থ। সেখানে আমি কয়েকটি পয়েন্ট বলেছিলাম, তার মধ্যে একটি পয়েন্ট ছিল বিদেশি বিনিয়োগ ও সম্পর্ক। সেখানে আমি বলেছিলাম এই সরকারের সাথে, অনিশ্চিত সরকারের সাথে কোনো সরকার কখনো কোনো চুক্তিতে যাবে না। এবং দেখুন, এই গত 1 বছরে তাই হয়েছে। কোনো নতুন চুক্তি তো হয়নি। যে চুক্তিগুলো একদম সঠিক ছিল, যে চুক্তিগুলো একদম ফাইনাল ছিল, সেগুলো এখন বাতিল হয়ে যাচ্ছে। আর বিদেশি বিনিয়োগ তো বাদই দিন, $1 এখনো পর্যন্ত আসেনি। বর্তমান বাংলাদেশের জন্য নির্বাচন একটু অপরিহার্য হয়ে গেছে। যদি এই ফেব্রুয়ারিতে নির্বাচন না হয় আর ইউনূস সরকার যদি আরো বেশি দিন ক্ষমতায় থাকে, তাহলে প্রস্তুতি নেন পিঠে ছালা বাঁধার, কারণ তখন বাংলাদেশের ছাল চামড়া কিছুই থাকবে না। তো যাই হোক, এ ছিল এ ব্যাপারে আমার মতামত। এ ব্যাপারে আপনার মতামত কি, আমাকে নিচে কমেন্টস করে জানাতে পারেন। আর হ্যাঁ, ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই জানাবেন, আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটি সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি উৎসাহিত করে নতুন নতুন কন্টেন্টের কোয়ালিটি ভিডিও তৈরি করার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।